হোয়াট ইজ কালেকশন নাম্বার অর্থাৎ সংগ্রহ সংখ্যা কাকে বলে? বিভিন্ন প্রয়োজনে গ্রন্থাগারে বিভিন্ন ধরনের গ্রন্থ এক একটি সংগ্রহে পৃথকীকৃত করতে হয়। এই পৃথকীকরণ ক্রিয়া যাতে নিয়মবদ্ধভাবে সাধিত হয় কোলন ক্লাসিফিকেশন অর্থাৎ সিসি তাই সংগ্রহ সংখ্যার ব্যবস্থা করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন লাইব্রেরিতে ক্ষুদ্রাকার গ্রন্থ সংগ্রহ অর্থাৎ স্মল সাইজ বুকস কালেকশন, সেই ক্ষেত্রে আমরা বুক নাম্বার কী করে লিখব বা আইডেন্টিফাই করব? তখন গ্রন্থ সংখ্যার নিচে একটি সরল রেখা দিয়ে আইডেন্টিফিকেশন রাখবো, যে গ্রন্থ সংখ্যা বা বুক নাম্বারের তলায় একটা সরল রেখা বা স্ট্রেট লাইন দেওয়া থাকবে, তাহলে আমরা সেই নাম্বার দেখে বুঝতে পারবো এটা গ্রন্থাগারের স্মল সাইজ বুক। তাহলে বুক নাম্বার কাকে বলে আমরা তো আগে থেকেই বলেছি, যে সাল থাকবে, যে সাল ক্রোনোলজিক্যাল ডিভিশন থেকে বুক নাম্বারটা বের করতে হয়। যেমন এখানে N67 অর্থাৎ এই বইটা প্রকাশনা হয়েছিল 1967 সালে, অর্থাৎ এর বুক নাম্বার এন গ্রুপে পড়েছে N67, লাস্টের দুটো সংখ্যা আমরা নেব, আর তার সঙ্গে যে গ্রুপে পড়বে আলফাবেটিক্যালি এখানে এন গ্রুপে 1900 থেকে 1999 পড়েছে, তাই আমরা N67 নিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে বলা যাবে বৃহদাকার গ্রন্থ সংগ্রহ অর্থাৎ বিগ সাইজ বা ওভার সাইজ বুক। ওভার সাইজ বুক লাইব্রেরিতে থাকলে সেটার বুক নাম্বার কী করে করব? সেই গ্রন্থ সংখ্যার ওপরে একটি সরল রেখা টেনে দেবো, অর্থাৎ যে বুক নাম্বারটা থাকবে তার ওপরে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা দেব, তাহলে আমরা বুঝতে পারবো ওই বইটা লাইব্রেরির ওভার সাইজ বুক। 3 নম্বর কি বলা আছে? 3 নম্বরে বলা আছে অতিকায় গ্রন্থ সংগ্রহ অর্থাৎ অ্যাবনর্মাল বুকস। এই অ্যাবনর্মাল বুক যেমন গেজেটিয়ার, যে তারপর যেমন ওই বিভিন্ন রকমের যে অ্যাটলাস এই ধরনের বই থাকে, সেগুলো অ্যাবনর্মাল বুক। এই অ্যাবনর্মাল বুকগুলো আমরা কিভাবে গ্রন্থ সংখ্যার সঙ্গে মার্কিং করব সেটা বলা হয়েছে, যে গ্রন্থ সংখ্যার ওপরে ও নিচে একটি করে স্ট্রেট লাইন দেওয়া হবে, অর্থাৎ সরলরেখা ওপরেও থাকবে নিচেও থাকবে। ওপরে যেগুলো যেটা ক্ষুদ্রাকার সেটা নিচে, যেটা বৃহদাকার সেটা হচ্ছে ওপরে, আর অ্যাবনর্মালের ক্ষেত্রে ওপরে এবং নিচে দুটোই স্ট্রেট লাইন থাকবে। এরপরে হচ্ছে 4 নম্বর জীর্ণ গ্রন্থ সংগ্রহ টর্ন বুক। ছেঁড়া ফাটা বই যদি হয়, গ্রন্থাগারে সব বই ভালো থাকে না, ব্যবহার করার পর সেগুলো টর্ন হয়ে যায় বা ছেঁড়া ফাটা অবস্থায় থাকে, কিন্তু অনেক সময় এগুলো যে সমস্ত রিসার্চের কাজে লাগে সেগুলো সেই বইগুলো তাদেরকে ব্যবহার করার সুযোগ দিতে হয়। তাহলে সেইখানে আমরা মার্কিং করে রাখবো কল নাম্বারের পাশেই, যে কল নাম্বার ক্লাস নাম্বার প্লাস বুক নাম্বার হয়, তাহলে সেই বুক নাম্বারের তলায় কোনো আইডেন্টিফিকেশন চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো কোনটা ভালো বই, কোনটা ছোট বই, কোনটা বড় বই, কোনটা টর্ন বুক বা ছেঁড়া ফাটা বই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন টর্ন বুক হবে, সেই ক্ষেত্রে আমরা বুক নাম্বারটাকে একটা সার্কেলের মধ্যে রাখবো, পুরো বুক নাম্বারটা একটা সার্কেলের মধ্যে দিয়ে আমরা আইডেন্টিফাই করবো যে এটা টর্ন বুক। এরপরে থাকবে একাডেমিক ইনস্টিটিউট হলে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন আমি এখানে উদাহরণ হিসাবে দুটো ডিপার্টমেন্ট ব্যবহার করেছি, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি। তাহলে ফিজিক্সের বই যদি হয় তাহলে আমার থাকবে সিডি, অর্থাৎ সি মানে হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা, ডি মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা বিভাগ। তাহলে সিডি বলেই আমি বুঝতে পারবো এটা ফিজিক্স ডিপার্টমেন্টের বই। এবং রসায়ন বিভাগ বা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যদি হয় তাহলে ইডি, অর্থাৎ ই ফর কেমিস্ট্রি, ডি ফর ডিপার্টমেন্ট, ইডি মানে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বই। অবশেষে বলতে পারি, যেমন আমাদের প্রত্যেকটা গ্রন্থাগারে রিডিং রুম থাকে, সেই রিডিং রুমের বই কখনো আমরা বাড়িতে দিই না, লেন্ডিং সেকশনে থাকে না, ওখানে বসে পড়তে হয়। তার জন্য লেন্ডিং সেকশনের সঙ্গে রিডিং রুমের একটা আইডেন্টিফিকেশন থাকা দরকার, এটা ভীষণভাবে প্রয়োজনীয় যে কোনো গ্রন্থাগারের পক্ষে। তাহলে আমরা সেই ধরো 1 কপি বই 2 কপি বই যদি বাইরে চলে যায় তাহলে রিডিং রুমে বসে ইউজাররা পাবে না। এই জন্য আমরা রিডিং রুমের জন্য যে আইডেন্টিফিকেশন বুক নাম্বার দেব তার পাশে লিখব আর, ক্যাপিটাল লেটারে 2 আর, রিডিং রুম। এই যে আর থাকলে সেই বইটা গ্রন্থাগারের বাইরে আর যাবে না, গ্রন্থাগারে রিডিং রুমে বসেই তাকে পড়তে হবে। থ্যাংক ইউ।